হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন পরিবারে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সকালবেলা উঠেই একটু উঠানটা ঝাড় দিয়ে দিলাম, আর এটা হচ্ছে বাড়ির পিছনের দিকটা। তারপরে লেগে পড়লাম সংসারের হাজার একটা কাজে, যেটা করতে করতে কোন দিকে যে সময় চলে যায় তা কখনো বোঝাই দায়। তার কিছুদিন বাড়িতে না থাকলে যা হয়, বাড়িটাকে পুরো পাখির বাসার মতো হয়ে গেছে, পুরো অগোছালো, কেমন একটা জানেন? প্রত্যেকের এমন কি হয়? আমার ক্ষেত্রে তো এটা অসম্ভব একটা বাজে ব্যাপার। আমার একদম ভাল লাগে না, জানি না কেন। পুরো বাসনের ঝুড়ি থেকে দেখতেই পাবেন যে সমস্তটা গ্যাস-ট্যাস, বাড়িঘরের অবস্থা, ঘরদোর পুরো একটা ছেলে একা হাতে কিচ্ছু করে না। সত্যি কথা বলতে একটা মেয়ে না থাকলে পুরো সংসার বলো, বাড়ি বলো, সবটাই ভেস্তে যাবে। আর এখানে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর কি ভাবছিলাম বলো তো, আয়ানকে দিয়েছি ওদিকে ওর দাদির সাথে। ওখানে কান্নাকাটি করছে, আর আমি ওইদিকেই আরকি দেখছিলাম। আর চাদর পরে কাজ করতে এত অসুবিধা হয়, পুরো পারিই না কাজ করতে, জানো? কারণ কি, এই চাদর একদিকে ধরো, একদিকে কাপড় কাজগুলো করো আরকি। পুরো অস্বস্তিকর একটা ব্যাপার। তো কিছু করার নেই, বাধ্য হয়ে তো করতেই হচ্ছে। দেখো সমস্ত বাসনপত্রগুলো ভালোভাবে করে চটজলদি কাজগুলো করে খালি কমপ্লিট করব কোনরকম। কেন যে আয়ান এত কান্নাকাটি করছে, যে একটা কথা বলি, সেটা হচ্ছে ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই করে আমাকে জানিও। কারণ তোমাদের জন্য ব্লগ করা, তাই না বলো? ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি যে আমি তোমাদের রেগুলার ব্লগ দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই দিদিভাইয়ের পাশে থেকো। কথা বলতে বলতে এখানে সমস্ত বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট। আর এদিকে দেখছি মা ওই যে ধানের যে গুঁড়োটা হয় সেটাকেই আর কি বস্তার মধ্যে ঢুকে রাখছিল, আর ওটাকে আমাদের গ্রামের ভাষায় পাতান বলে। তো তোমাদের ওখানে কি বলে, ধানের গুঁড়োকে তোমাদের পাতান বলে না অন্য কিছু বলে? কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে আমি সমস্ত কাপড়গুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যেহেতু রোদ্র উঠেছে আর তার সাথে ছিল হালকা বাতাস। তো ভাবলাম কাপড়গুলোকে উল্টে পাল্টে দিলে একটু তাড়াতাড়ি যা হোক শুকাবে। আর বাচ্চার কাপড়, সমস্ত কাপড় জানোই যে প্রচুর হয়ে গেছে। দেখো বাড়িতে আমরা কিন্তু অনেকজন লোক, হ্যাঁ। আর আয়ান সোনাকে জুতা নিয়ে কোথায়? জুতাটা রাখ আয়ান, জুতোটা রাখ বাবা। কে শোনে কার কথা? আমার আব্বাটা যদি সেটা বুঝতেই পারতো, তাহলে কি আর কি বড় হয়ে যেত, তাই না বলো? তো জুতো নিয়ে ওই খেলাখেলি করছিল, তার মধ্যে ওকে স্নান টান করিয়ে কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম। আর দেখো এখানে আমি ওর জন্য বসেছিলাম একটু খিচুড়ি। আর খিচুড়ি খেলে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে, আর দেখি কান্নাকাটিটাও কম করে। তো ওকে খাওয়াচ্ছিলাম, ওর দাদু দাদি ওকে হাসাচ্ছিল, সেটাই আমরা গল্প করছিলাম আর ওকে বেশ করে খাওয়াচ্ছিলাম। আর আয়ান কিন্তু খিচুড়িটা খেতে বেশ পছন্দ করে, জানেন? সেই ছোট্টবেলা থেকে ওকে আমি ডালিয়া করে দিতাম, কিন্তু এখন ডালিয়াটা 2 দিন হলো বন্ধ করে দিয়েছি, যেহেতু ঘরে নেই সেই জন্য। আবার আনবে, আবার করে দেবো। খুব ভালোভাবে খাই এটা আমার ছেলে। আর এখানটায় দেখো ওই সুন্দরভাবে খাচ্ছে। আর ওর দাদু কিন্তু দিয়েছে এখানটায়, যেহেতু জুম্মাবার, দিনটা ছিল শুক্রবার, গতকালের ভিডিও, ঠিক আছে? তো এখানে ওর দাদু জুম্মা পরে এসে দিয়েছে সেন্নি খেতে, আর সেন্নি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো গ্যাসটা রান্নাবাড়ি করার পরে যা অবস্থা, এত হয় নোংরা যে কি বলবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এই জিনিসটা পরিষ্কার থাকলে রান্নাটা দেখবে অটোমেটিক একটা ভালো লাগার জায়গা, তাই না বলো? রান্নাটা ভালোভাবে রান্না করলে দেখবে সমস্তটা কাজটাই কেমন এগিয়ে যায়। আর আমি হঠাৎ একদিকে গন্ধ পাচ্ছি যে কিছু একটা ভাজা হচ্ছে, এসে দেখি বর্মার বাড়িতে বেশ পকোয়ান ভাজছে। পকোয়ান বলতে তেলপিঠা। তো মারা দিকে তেলপিঠা ভাজছিল, আর আমি কাপড়গুলোকে আবার উল্টে পাল্টে বেশ করে, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে ভাঁজ করে তুলে নিলাম। আর ওই যে দেখছো ওটা হচ্ছে গিয়ে আমি মেঝেতে বিছাই, কারণ ওটা ঠান্ডার দিনে মা আমাকে এবারে দিয়েছে আর কি। আর সমস্ত কাপড় দেখো এখানে ধীপ আছে, ধানের একটা ওইখানে দিয়ে দিয়েছে। কি আর করবে, এক গামলি কাপড় হয়েছিল, এত জায়গায় নেই, জানো? তারপরে আমি চলে এসেছি রুটি বেলতে। রুটি সকাল সকাল আয়নকে দেখতেই পেলে খিচুড়ি করে দিয়েছিলাম। আর আমরা এখানে কি খাবো ভাবতে গেলাম, চলো রুটি করে নিই, আর একটা কিছু সবজি করে নেবো। আর তোমার দাদাভাই কিনে এনেছিল হচ্ছে চিলটা শাক। আমার বাবার বাড়ির দিকে কিন্তু এটাকে চতুয়া শাক বলে, আবার অনেকে বথুয়া শাকও বলে, আর আমার শ্বশুরবাড়ির দিকে বলে চিলটা শাক। তো এই চিলটা শাক আর এনেছিল ধনেপাতা, সাথে অনেক রকমের সবজি এনেছিল। সেসব আর দেখানো হয়নি, যেহেতু জানোই আমি ব্লগ করি, আর তার সাথে আমার একটা ছোট্ট বাচ্চাকেও সামলাতে হয়, সম্পূর্ণটা হয়ে ওঠে না, এই করে সেই করে। তো যতটা পারি আমি সাধ্যমতো আমার চেষ্টা করি। অবশ্যই দেখো অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অলরেডি, আরও দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু না, মন থেকে বলছি গো। তোমাদের যারা যারা আমার পরিবারের সদস্য আছো বা যারা ব্লগটা দেখছো, তাদেরকে সত্যি অনেক অনেক ভালোবাসা জানাই। সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর না করো, দেখার জন্য অনেক মন থেকে ধন্যবাদ। আর এইদিকে আমি চিলটা শাকগুলোকে ভাবলাম ছানা করব। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। বাপরে বাপ, কি বলবো, আমি কিন্তু এর আগে শাক খেয়েছি, কিন্তু ছানা যে করে চতুয়া শাকের, সেটা জানতাম না বাবা। তো এটা প্রথমবার
মানে শাকটাকে সিদ্ধ করে যেমন কী বলে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে তেল লবণ দিয়ে মাখিয়ে বেশ করে যেমন আলু মাখো সেরকম শাকটাকে মেখে নিচ্ছে এরা। তো আমি আর কি করব, বসে বসে একটা একটা করে শাক ভাঙছি আর একটু ধনেপাতাও দিবে তার মধ্যে, মানে ভালো লাগে আর কি সেন্টের জন্য। যেমন আলু সেদ্ধতে দেখবে ধনেপাতা দিলে অনেক একটা টেস্ট চলে আসে, তাই না? তো শাকের মধ্যেও দেয় এরা, কিন্তু আমি আবার দিই না। আমি আবার কী করি, শাকটাকে ভালো করে সিদ্ধ করে বেশ লবণ তেল শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিই, ওইটাকেই সানা করে খাই। আর আমার বরের এটা আবার ভারী পছন্দ। তো ভাবলাম চলো পছন্দ যখন তো রান্নাটা করে নিই। আর এদিকে বসে দিচ্ছি ফুলকপি আলু একটা ভাজা আর কি করবো। মোটামুটি আজকের মতো রান্না আমার কমপ্লিট। আর দেখছি ওই গোটা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তো আর এখানে মা আমার জন্য পাঠিয়েছিল হচ্ছে তেল পিঠা আর হচ্ছে ভাপা পিঠা, মানে পিঠা। তো সমস্ত কাজকর্ম করার পরেই ভিডিওটা আজ অব্দি এখানেই রাখছি। আবার দেখাবে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।